এই স্যামসাং গ্যালাক্সি S23 এই ফোনটা 2024 সালে এসে এখন মোটামুটি 50 থেকে 55,000 টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে ইউজড মার্কেটে। এই প্রাইস রেঞ্জ আমার মনে হয় যে একটা অলমোস্ট পারফেক্ট ফোন হতে পারে এটা। যারা ছোটখাটো কিউট একটা ফোন খুঁজতে চান, ক্যামেরার জন্য একটা ফোন নেবেন কিংবা বেটার ডিসপ্লে, বেটার পারফরমেন্স লাগবে, সবকিছু যদি আপনি ওভারঅল মিলাইতে যান তাহলে আমার মনে হয় যে এই S23 এই ফোনটা আপনার জন্য একটা বেস্ট ডিল হতে পারে। তো ভিডিও শুরুতেই বেস্ট বলার কারণ হচ্ছে এই ফোনটাকে আমি গত 15-20 দিন ধরে ইউজ করতেছি, আমার ইউজার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, যার কারণে এই ভিডিও শুরুতেই আমি এটাকে একদম পারফেক্ট বলে ফেললাম। আর এই ফোনটা দিয়ে আমাদেরকে সাহায্য করেছে MK মোবাইল পয়েন্ট। আপনি যদি এই ধরনের ইউজড ফোন কিংবা নতুন ইউজড আইফোন কিনতে চান তাহলে MK মোবাইল পয়েন্টের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তাদের সকল কিছু লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। শুরুতেই যদি S23 এর ডিজাইন নিয়ে আমরা কথা বলি তাহলে আমরা দেখতে পাই যে এই ডিজাইনটাই কিন্তু স্যামসাং এর এখন সিগনেচার একটা ডিজাইন হয়ে গেছে। আমরা S22 যেটা মানে এই ফোনটার আগের যে মডেলটা সেটাতে আমরা ক্যামেরা বাম্পে দেখতে পারতাম একটা মানে ক্যামেরা সার্কেল একটা বাম্প থাকতো, বাট এটাতে কিন্তু ক্যামেরার কোনো বাম্প নাই, লেন্সগুলো মনে হয় যে হাতে ধরে বসিয়ে দেওয়া হয়েছে এরকম, এবং এই ডিজাইনটা অনেক সুন্দর লাগে। কিন্তু এই ডিজাইনটা নিয়ে প্রবলেম কি হয় যে একটা ফ্ল্যাগশিপ ফোন, অলমোস্ট লাখ টাকা দামের ফোন এটা যখন নতুন মার্কেটে আসে, তো এই ফোনের সাথে দেখা যায় যে স্যামসাং এর যে মানে একদম এন্ট্রি লেভেলের ফোনগুলো রয়েছে A15 বলেন কিংবা A55 যে ফোনগুলো রয়েছে মিড রেঞ্জের, সেগুলোর সাথে দেখতে সেম। তো ফ্ল্যাগশিপ লাইনআপটাকে আমার মনে হয় যে একটু যদি তারা ডিফারেন্ট কোনো ডিজাইন করতে পারতো বা এই ডিজাইনটাকে ফ্ল্যাগশিপ রেখে অন্য ডিজাইনগুলোকে একটু অন্যভাবে সাজাইতে পারতো তাহলে মনে হয় যে ভালো হতো। তাছাড়া এর ভিড় কোয়ালিটি কিন্তু খুবই শক্তপোক্ত ছিল, এর সামনে এবং পিছনে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন, যার জন্য কিন্তু হাত থেকে পড়ে গেলে ভাঙার চান্স অনেকটাই কম, যদিও কিনা গ্লাস যতই শক্ত হোক ভেঙে যাবে। আর এর ফ্রেমটা দেখতে পারতেছেন খুবই গ্লসি, এবং এই ফ্রেমটা কিন্তু একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম, আর এটাতে প্রচুর পরিমাণে স্ক্র্যাচ পড়ে যায় খুব ইজিলি, যার কারণে আপনাকে এটাতে একটা কভার ইউজ করতে হবে। যদিও কিনা আইফোন যারা কিনবে সবাই কভার ইউজ করবে, এটাই স্বাভাবিক, কারণ এটা যখন আপনি কভার ছাড়া ইউজ করতে যাবেন তখন মনে হবে যে এর যে এজগুলো রয়েছে সেটা দিয়ে হাত কেটে যাচ্ছে, এরকম অনেক বেশি শার্প ছিল। আমি এর আগে S24 যেটা রয়েছে সেটাও ইউজ করে দেখেছি, এবং ওইটা একটু রাউন্ডেড করে দেওয়া হয়েছিল যেটা হাতে একটু কমফোর্টেবল, বাট এটা কিন্তু হাতে কোনো অবস্থাতেই কমফোর্টেবল না। আর যদি আপনি কভার ছাড়া এই ফোনটাকে ইউজ করতে যান তখন আরেকটা প্যারা খাবেন, সেটা হচ্ছে যে এটা কিন্তু ওভারহিট হয়ে যায়। যে আপনি যদি লং টাইম ইউজ করেন কিংবা আপনি আউটডোরে ডিরেক্ট সানলাইটে ইউজ করতে যান তখন কিন্তু আপনি এই ওভারহিটের কারণে একটু প্যারা খাবেন, যার জন্য কভার ইউজ করা খুবই জরুরি। এই ছোটখাটো কিউট S23 ফোনটা সামনের দিকে তাকালে আমার মনে হয় যে সবাই এর ডিসপ্লের উপরে ফিদা হয়ে যাবে। এতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.1 ইঞ্চের একটা ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে, আর এটাতে থাকছে HDR10+ সাপোর্ট, তার পাশাপাশি তো 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেট থাকছেই। এর টাচ এতটাই একুরেট ছিল এবং প্রত্যেকটা বার যদি আপনি টাচ করেন তখন আপনি ফিল করতে পারবেন এর টাচটা কতটা স্মুথ। আর এর মধ্যে যেহেতু 120 হার্টজের রিফ্রেশ রেট থাকতেছে, সবকিছু মিলায় এই ডিসপ্লেটা একটা মাখন ছিল। আর স্যামসাং এর ডিসপ্লে নিয়ে আলাদাভাবে বলার মতো কিছুই নাই। এর ডিসপ্লেটা দেখেন যে কতটা বেজেল একদম সিমেট্রিক্যাল, যেটা আমরা অ্যান্ড্রয়েড ফোনগুলোতে সাধারণত দেখি না। আইফোনে দেখি যে বেজেলগুলো একদমই সমান হয়ে থাকে চারদিকে, কিন্তু যখন অ্যান্ড্রয়েড ফোনের দিকে আসি তখন আমরা দেখি যে বেজেল হয়তো বা নিচের দিক দিয়ে একটু চিনটা মোটা হয়ে গেছে কিংবা যে কোনো এক সাইড দিয়ে মোটা হয়ে যায় বা সিমেট্রিক্যাল থাকে না। বাট এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, যেটা আশা করা যায় যে সবাইকেই মুগ্ধ করবে। এই সুন্দর ডিসপ্লেটা আপনার কাছে অনেক বেশি সুন্দর লাগবে, কিন্তু এই সুন্দরটা খুব বেশি সময় থাকে না যখন এই ফোনটাকে আপনি লং টাইম আউটডোরে ডিরেক্ট সানলাইট ইউজ করবেন। এই ফোনটা দিয়ে আমি ডিরেক্ট সানলাইট ইউজ করে দেখেছি যে খুবই ব্রাইট ছিল, এটার পিক ব্রাইটনেস 1700 নিটস, যেটা আপনাকে একদম ডিরেক্ট সানলাইটে জকজকা চকচকা দেখাবে, কিন্তু এই জকজকা চকচকা লং টাইম থাকে না। দেখা যায় যে 10 মিনিটের মধ্যে এটার ডিসপ্লের ব্রাইটনেস কমে যায়, এবং এত পরিমাণের কমে যায় যে ডিসপ্লেতে তখন দেখতেই প্রবলেম হয়ে যায়। তো সেই জায়গায় আমার মনে হয় না যে এই পিক ব্রাইটনেস দিয়ে আসলে কি করবেন আপনি 5-10 মিনিটের মধ্যে যদি এটার ব্রাইটনেস কমে যায়। হ্যাঁ, ব্রাইটনেস তখনই কমে যখন এই ফোনটা ওভারহিট হয়। যখন এটা দেখবেন ঠান্ডা থাকে তখন কিন্তু এই ফোনটা মানে ডিসপ্লের ব্রাইটনেস কমাচ্ছিল না, যখন ওভারহিট হয়ে যায় তখন এটার ব্রাইটনেস কমে যাচ্ছিল। যদি আপনি ক্যামেরা ইউজ করেন কিংবা আপনি আউটডোরে ইন্টারনেট ইউজ করতে যান মোবাইল ডাটা দিয়ে, তখন এই প্রবলেমগুলো আমি একটু বেশি ফেস করতেছিলাম। আর এই কিউট ডিসপ্লেটার নিচের দিকে দেখতে পারবেন একটা আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেটার মধ্যে হাত পড়ার সাথে সাথেই আনলক হয়ে যায়, কোনো অবস্থাতেই মিস করে না। আপনার হাত যদি গেমে যায় কিংবা পানির ছিটা ফাটা লেগে হাত ভিজে থাকে, তারপরেও কিন্তু খুব একুরেটলি প্রত্যেকটা বার এটা আনলক হচ্ছিল। এই S23 এই ফোনটা খুব ছোটখাটো, কিন্তু এই ফোনটার ভিতরে যে চিপটা ইউজ করা হয়েছে সেটা ছিল অনেক বেশি পাওয়ারফুল। এটাতে SoC হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 8 Gen 2 চিপ ফর গ্যালাক্সি, এবং গ্যালাক্সির জন্য মানে স্যামসাং এর জন্য এটা আলাদাভাবে অপটিমাইজ করা কিংবা তারা নিজে থেকে এটাকে একটু কাস্টমাইজ করেছে। এই ফোনটারে কিন্তু আরেকটা এক্সিনোস ভেরিয়েন্ট পাওয়া যায়। লাকিলি আমি ওই এক্সিনোস ভেরিয়েন্টটা ইউজ করারও একটা সুযোগ পেয়েছিলাম। মানে আমার হাতে যে ফোনটা রয়েছে এটা হচ্ছে একটা স্ন্যাপড্রাগন এডিশন, এর যে এক্সিনোস এডিশনটা রয়েছে সেটা আমি গত 1 মাস আগে ব্যবহার করেছি, এবং এটা কি কারণে ব্যবহার করেছি সেই কাহিনী বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো সেই জায়গায় আমি একটা ডিফারেন্স খুঁজে পেলাম। এই স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট থেকে এক্সিনোসের ভেরিয়েন্টের পারফরম্যান্সটা অনেকটাই বাজে বলতে পারেন। তাছাড়া এর পিকচার কোয়ালিটির সাথে যদি আপনি এক্সিনোসের পিকচার কোয়ালিটি মিলাইতে যান, ব্যাটারি ব্যাকআপ মিলাইতে যান, সব দিক দিয়ে কেন জানি এক্সিনোস ভেরিয়েন্টটা পিছিয়ে থাকবে। আপনি যদি এই S23
থ্রি নেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে থাকেন বা আপনি নেবেন বলে চিন্তা করতেছেন, তাহলে আমি বলবো যে আপনি কিছু টাকা বাড়িয়ে হলেও এই যে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টটা রয়েছে সেইটা নেন। আপনি ওভারঅল সবকিছু মিলিয়ে কিন্তু আপনি একটা স্যাটিসফ্যাকশন পাবেন। আপনি যদি S23 কেনার জন্য চিন্তা করে থাকেন কিংবা সামনে কিনবেন, তাহলে আপনার জন্য খুবই জরুরি একটা বিষয় হচ্ছে যে ফোন কেনার সময় আপনি একটু চেক করে নেবেন যে আপনার ফোনে কোন ধরনের OS এখন রয়েছে, মানে হচ্ছে আপনার এটাতে অ্যান্ড্রয়েড আপডেট কত পর্যন্ত লাস্ট আসছে, অ্যান্ড্রয়েড 14 আসছে কিনা। আমার হাতের এই ডিভাইসটা কিন্তু স্টিল নাও অ্যান্ড্রয়েড 13 রান করতেছে এবং এটাতে কিন্তু One UI 5.0 মেবি রয়েছে। এটা কিন্তু কোনো অবস্থাতেই অটো আপডেট নিচ্ছে না বা আমি আপডেট দিতে পারতেছি না। এটাকে যদি আপডেট দিতেই হয় আমাকে, তাহলে কিন্তু এটা সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে। তাছাড়া আপনি চাইলে পিসিতে লাগিয়ে এটাকে ম্যানুয়ালি দিতে পারবেন, যেই কাজটা কেউই করতে যাবে না। তো টাকা দিয়ে একটা ফোন কিনে এত হ্যাসেল নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এই ফোনটা আমার কাছে মনে হচ্ছে কোনো একটা ঝামেলা থাকতে পারে, যার কারণে এই ফোনের মধ্যে আপডেট দিতে পারতেছি না। আপনি যদি S23 কিংবা স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ লাইনআপের কোনো ফোন কিনতে চান, তাহলে অবশ্যই এই বিষয়টি একটু শিওর হয়ে নেবেন যে এটাতে কি অটো আপডেট আসবে কিনা। এটা যখন আপনি দোকান থেকে কিনবেন, তাহলে আপনি যদি দেখে কিনেন, তাহলে আশা করা যায় এটা প্রবলেম সলভ হয়ে যাবে। এটা এত বেশি মেজর প্রবলেম না, কিন্তু যদি আপনি এই ধরনের ফোন কিনেই ফেলেন টাকা দিয়ে, তাহলে আপনার জন্য এটা একটা মেজর প্রবলেম হতেও পারে। এই ফোনটাতে থাকা যে 8 Gen 2 চিপটা রয়েছে, সেটা দিয়ে যদি আপনি গেমিং করেন কিংবা ডেইলি লাইফে ইউজ করতে যান, তাহলে আমার মনে হয় না যে কেউই পারফরমেন্স নিয়ে মানে কমতি পাবে। এটাতে সুপার লেভেলের পারফরমেন্স পাচ্ছিলাম, পারফরমেন্স নিয়ে কোনো অবস্থাতেই ঘাটতি নাই বললেই চলে। আপনি যে কোনো ধরনের গেম কিন্তু এটাতে অনায়াসেই খেলতে পারবেন। কিন্তু যদি এই ধরনের ছোট ফোনগুলোতে আপনি গেমিং করতে চান, তাহলে 2-4টা প্রবলেম হয়। সেটা হচ্ছে এক, যে এটার স্ক্রিন ছোট, সেকেন্ড হচ্ছে যে এটাতে একটু বেশি সময় যদি গেমিং করা যায়, এটা প্রচুর পরিমাণে গরম হয়ে যায় যেহেতু এটার বডিটা ছোট সেই কারণে। আর হচ্ছে এটার বডি ছোট হওয়ার ফলে এটাতে ব্যাটারি ছোট, সেই জায়গায় আপনি ব্যাটারি ব্যাকআপও কিন্তু বাজে পাবেন। তো আমার মনে হয় না যে যদি কেউ গেমিং এর জন্য ফোন নিতে চান, তাহলে এই ফোনটা নেওয়া আপনার জন্য উচিত হবে। হ্যাঁ, আবারও বলে রাখতেছি যে পারফরমেন্সের দিক দিয়ে কোনো অবস্থাতেই কমতি ছিল না, পারফরমেন্স ছিল একদমই টপ নচ লেভেলের। 50 থেকে 55,000 টাকা প্রাইস রেঞ্জে এই 2024 সালের শেষের দিকে এসে যদি আপনি এই S23 ফোনটা নিতে চান, তাহলে আমার মনে হয় যে অন্যতম রিজন হতে পারে এই ফোনে থাকা 3টা ক্যামেরার কারণে। হ্যাঁ, এই প্রাইস রেঞ্জে যে ফোনগুলো পাওয়া যাচ্ছে, যেরকম iPhone 13 পাওয়া যাচ্ছে, 12 Pro পাওয়া যাচ্ছে, তার পাশাপাশি আরো কিছু ফোন রয়েছে, কিন্তু সবগুলো ফোনের সাথে যদি এই ফোনটার কম্পারিজন ভিডিও দেখেন কিংবা আপনি নিজে থেকে একটু কম্পারিজন করেন, তাহলে ফিল করতে পারবেন যে এই ফোনটা কিন্তু প্রত্যেকটা ফোন থেকে অনেক দিক দিয়ে এগিয়ে থাকবে। এইটার সামনে আমার মনে হয় না যে 13 কিংবা 12 Pro খুব বেশি একটা মানে দাঁড়াইতে পারবে, কারণ এটাতে এরকম পারফরমেন্স এবং ক্যামেরা সাপোর্ট আপনি পাবেন। এই ফোনটাতে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটার অ্যাপারচার f1.8 এবং এর পাশে থাকছে একটা টেলিফোটো লেন্স, যেটা দিয়ে আপনি 3x অপটিক্যালি জুম করতে পারবেন। আর এই টেলিফোটো লেন্সটা হচ্ছে 10 মেগাপিক্সেলের। আর এতে থাকছে আলট্রাওয়াইড লেন্স হিসেবে একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটার অ্যাপারচার f2.2। তাছাড়া এর ফ্রন্ট সাইডে থাকছে একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটার ছবির কোয়ালিটি থেকে শুরু করে ভিডিও কোয়ালিটি সবকিছুই ছিল অসাধারণ লেভেলের। এটা হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরার ভিডিও। এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে যে পকেট ভিডিওটা রয়েছে সেই ভিডিও, এবং ভিডিওতে দেখা যাচ্ছে যে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, ব্লাড ঠিকঠাক মেনটেন করতে পারতেছে বোঝা যাচ্ছে। তার থেকে বড় বিষয় হচ্ছে যে জায়গাটা দেখেন, যে অনেক সুন্দর একটা জায়গা, এই যে নৌকা এই জায়গায়, এবং এইদিকেও যদি দেখি তাহলে এইদিকেও কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। তো এই ফোনটা দিয়ে তোলা প্রত্যেকটা ছবি ছিল অনেক বেশি কালারফুল। এই ফোনটা কোনো অবস্থাতেই ন্যাচারাল ছবি তুলতেছে না। আমি যদি কোনো গ্রিন এরিয়ার ছবি তুলতে যাই, তখনও দেখা যায় যে এটা প্রচুর পরিমাণে গ্রিন করে ফেলতেছে। আকাশের ছবি তুলতে গেলে দেখা যায় যে একদমই নীল করে দিচ্ছে। মানুষের ছবি তুলতে গেলে কালারটা একদম সোশ্যাল মিডিয়া রেডি ছবি তুলতেছিল। হ্যাঁ, আপনাকে এটা দিয়ে ছবি তোলার পরে আর এডিট করার কোনো ঝামেলা নিতে হবে না, মনে হয় যে একদম এডিট করেই একটা ছবি আপনাকে দিচ্ছে, এরকম একটা অবস্থা। তাছাড়া এই ফোনটাতে একটা প্রবলেম খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে, প্রবলেম আসলে বলা চলে না, বর্তমান সময়ের প্রত্যেকটা ফোনই কিন্তু এরকমই দেখা যায় যে ছবি তোলার পরে একটু সময় নিয়ে প্রসেস করে। এই ফোনটাতে এত পাওয়ারফুল একটা চিপ থাকার ফলেও দেখা যায় যে এই ফোনটা দিয়ে ছবি তুললে মোটামুটি 1 সেকেন্ড 1.5 সেকেন্ডের মতো হচ্ছে এটা প্রসেস করে। তো এই বিষয়টা আপনাকে মেনে নিতে হবে। আর যারা ন্যাচারাল ছবি পছন্দ করেন, আমার মনে হয় না যে তাহলে এই স্যামসাং এর যে ফোনগুলো রয়েছে বর্তমান সময়ে, ফ্ল্যাগশিপ বলেন, S24 আলট্রাই বলেন, আপনার কাছে ভালো লাগবে না, কারণ এই ফোনগুলো বর্তমানে ন্যাচারাল ছবি কোনো অবস্থাতেই তুলে না, খুবই কালারফুল ছবি দেয়, এবং এই ছবিগুলোই কিন্তু বর্তমানে মানুষজন পছন্দ করে। ন্যাচারাল ছবি আসলে কেউ পছন্দ করে না। আপনি দেখবেন যে গুগল পিক্সেলের যে ফোনগুলো রয়েছে, এগুলো কিন্তু অসাধারণ লেভেলের ক্যামেরা, কিন্তু অনেকেই দেখবেন যে এগুলো কোনো অবস্থাতেই দেখতেই পারে না। তারা চায় যে খুবই কালারফুল, ভাইব্রেন্ট কিংবা স্যাচুরেটেড যে ছবিগুলো রয়েছে সেগুলা, এবং বেশিরভাগ হচ্ছে মিডিয়া কনজিউম করে, যেরকম ইউটিউব, ফেসবুকে ভিডিও টিডিও দেখে, তাদের জন্য এই ডিসপ্লেটার কারণে অনেক ভালো হবে, কারণ এই ডিসপ্লেটা সত্যি অনেক ভালো ছিল। এই ডিসপ্লেটাতে আপনি ভিডিও দেখে খুবই মজা পাবেন, কিংবা ইউটিউবে যদি আপনি ভিডিও দেখেন সেই জায়গায় কিন্তু এই ফোনটা ঠিকঠাকই রয়েছে, বাট ক্যামেরার জন্য কিংবা এক্সট্রিম লেভেলের গেমিং এর জন্য কিন্তু। আর এটা হচ্ছে এর আলট্রাওয়াইডের ভিডিও, এবং এর আলট্রাওয়াইডের ভিডিও কিরকম হয় সেটাও বুঝতে পারতেছেন। এর আলট্রাওয়াইড ভিডিও কিন্তু আপনি চাইলে 8K 30 fps ভিডিও রেকর্ড করতে
করতে পারবেন, বাট এই ভিডিওটা রেকর্ড হচ্ছে 4K 60 fps এ। তার থেকে বড় বিষয় হচ্ছে যে এই জায়গাটা দেখেন যে কতটা সুন্দর, মানে অসাধারণ লেভেলের একটা জায়গা। এটা আমাদের বাড়ি থেকে খুব কাছাকাছি, মানে আমাদের বাড়ি থেকে এই জায়গায় আমি হেঁটে আসলাম, 10-15 মিনিটের মতো লাগছে। বাই দ্য ওয়ে একটা কথা বলতে একদমই ভুলে গেলাম, সেটা হচ্ছে যদি আপনি এই ফোনগুলোর বেস ভেরিয়েন্ট নেন, মানে S23 যে ফোনটা রয়েছে এটার বেস ভেরিয়েন্ট যেটা মানে 128 জিবি ভেরিয়েন্ট, সেটা যদি নেন তাহলে ওইটাতে কিন্তু স্টোরেজ টাইপ হিসেবে থাকবে UFS 3.0। আর যদি আপনি এটা 256 জিবি কিংবা এর উপরে যে ভেরিয়েন্টগুলো রয়েছে সেগুলো নেন তাহলে কিন্তু ওইটাতে স্টোরেজ টাইপ হিসেবে থাকবে UFS 4.0। তখন কিন্তু আপনার ফোনের পারফরমেন্স একটু আপ ডাউন হতেও পারে, এই বিষয়টা আপনি মাথায় রাখতে পারেন। এই ধরনের ছোটখাটো যে বেস ভেরিয়েন্টের ফোনগুলো রয়েছে এই ফোনগুলো কেনার আগে মানুষজন সবথেকে বেশি যেটা নিয়ে চিন্তায় থাকে সেটা হচ্ছে এই ফোনে থাকা ব্যাটারি। এই S23 তে ব্যাটারি হিসেবে থাকছে 3900 mAh এর একটা ব্যাটারি, যেটা দিয়ে আপনাকে মোটামুটি একদিনের মতো সাপোর্ট দিতে পারবে। হ্যাঁ, একদিন, দিন শেষে এসে আপনাকে চার্জ দিতে হবে, কিংবা আপনি যদি হেভি ইউজার হন। আর অনেকেই আছে যে এই ধরনের ফ্ল্যাগশিপ ফোনও মানে রিচ যারা তারা সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করে, তাদের হিসাবটা আলাদা। তারা দেখা যাবে যে হয়তো বা একদিন পার করে রাতও পার করে দিবে। এটা স্ক্রিন অন টাইম এভারেজ 5 থেকে 5.5 ঘন্টা এরকম পাচ্ছিলাম, এবং টেনে টুনে আমার একদিন যাচ্ছিল। তো ব্যাটারি ব্যাকআপের বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে এই ছোটখাটো ফোনগুলো কেনার আগে। শুধু এই S23 যে এইটাই না, আপনি 4 নেন কিংবা iPhone 13 iPhone 15 নেন, সবগুলোতে কিন্তু একই অবস্থা, যেগুলোর ব্যাটারি এরকম ছোট রয়েছে। কিন্তু এই ফোনটার ব্যাটারি যেই পরিমাণে ছোট সেই পরিমাণে আমি ভালোই বলতে পারি যে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ওভারঅল সবকিছু মিলে। এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে এই S23টা 2024 সালে এসে 50 থেকে 55 হাজার টাকা প্রাইস রেঞ্জে নেওয়া উচিত হবে কিনা, আমি বলবো যে আপনি চোখ বন্ধ করে এই ফোনটা নিতে পারেন। কারণ এই ফোনটাতে যে ক্যামেরা আপনাকে অফার করছে, SoC বলেন, ব্যাটারি ব্যাকআপ বলেন, ডিসপ্লে বলেন, সবকিছু মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ বলতে পারেন। এই প্রাইস রেঞ্জে আমার মনে হয় না যে বর্তমান সময়ে এর থেকে ভালো কোনো ডিল রয়েছে। তাছাড়া আপনি চাইলে দেখতে পারেন, আমার রিকমেন্ড থাকবে এই S23টাই।